আমি তখন ওকে এইভাবে করে ওকে চিপে ধরেছি, ও আমাকে চিপে ধরেছে, মানে আর ও এমন ভাবে ধরেছে আমার এগুলো এগুলো সব মানে কেটে গেছে একবারে। আমি কোনো মতেই ছাড়ছি না, এরকম করে ধরে আছি। এবার আমাকে টানছে আমার বাড়ি থেকে যারা এসেছে তারা, আর ওকে টানছে ওর বাড়ির লোক। হ্যাঁ, এরকম করে টানাটানি করতে করতে কতক্ষণ ধরে থাকবো। এবার পেছন থেকে মানে একজন কেউ এসে, মানে আমার হাতটা যতক্ষণ এরকম ছিল ততক্ষণ ছাড়াতে পারছিল না, কিন্তু পেছন থেকে কে এসে এইগুলো আমার নুচে এরকম করে ছাড়িয়ে দিল। নমস্কার বন্ধুরা, তোমরা যেভাবে আমাদেরকে পার্ট 1 এ পার্ট 2 এ ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমরা ফাইনালি আমাদের লাভ স্টোরি পার্ট 3 নিয়ে চলে এলাম। ঠিক আছে, তোমরা পার্ট 1 এ আর পার্ট 2 এ এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট করেছো যে দাদা পার্ট 3 চাই। তারপর তোমরা এমনিতেও ভিডিওতে কমেন্ট করেছো দাদা পার্ট 3 কবে দেবে, দাদা পার্ট 3 কবে দেবে। তো সেই জন্য ফাইনালি আজকে আমরা পার্ট 3 নিয়ে চলে এলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট করে অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিওর মধ্যে বেস্ট পার্ট কোনটা তোমাদের, মানে কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই সেই জায়গাটা কমেন্ট করে আমাদেরকে জানাবে। ঠিক আছে, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ভিডিওটা এন্ড হয়েছিল যে আমাদের মানে বাড়ি থেকে দেখাশোনা চলছিল, তাই না? হ্যাঁ, ইয়েস। তো চলো বলো এখান থেকে। এটা আমি বলি, যেহেতু আমার বাড়িতে চলছিল, হ্যাঁ, তো আমার বাড়িতে বেশ কয়েকজন দেখতে আসে, কিন্তু কোনো কারণবশত সেই বিয়েগুলো ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ। কারণটাও বলবো পরে। তো ক্যান্সেল হয়ে যায় পরপর অনেকগুলোই। দিয়ে তখন মানে ক্যান্সেল হয়েছিল এটা কিন্তু ঠিক, কিন্তু সেই ক্যান্সেল হওয়ার পেছনে আমাদের দুজনের কিন্তু কোনো হাত ছিল না। ঠিক আছে, কিন্তু ওর বাড়ির লোক ভাবতো যে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, আমি ওকে ফোন করে বলতাম, ডিটেইলস সবকিছু জানাতাম। আর আমি মানে ভাবতো যে ও আমাকে হয়তো বলে দিত, মানে বাড়ির ছেলেটার নাম্বার বা কোথায় তার কোথা থেকে দেখতে এসেছে, সমস্ত কিছু আমাদেরকে বলে দিত। আর আমরা কি করতাম, আমি হয়তো ফোন করে তাদেরকে বারণ করে দিতাম, বা মানে কোনো কারণ কোনো ভাবে হয়তো আমি বিয়েটা ভাঙিয়ে দিতাম। এটা বাড়ির লোক ভাবতো। ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু 3 জায়গা থেকে দেখতে এসেছে। ঠিক আছে, এবার 3 জায়গা থেকে দেখতে এসে 3 জায়গা থেকে কিন্তু বিয়েটা ভেঙে গেছে। তো ওটা কি হয়, তখন মানুষের মনে, মানে পরিবারের লোকের মনের মধ্যে আসে যে হ্যাঁ হয়তো ওরা ভাঙিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে ওরা চাইছে না যে বিয়েটা হোক, কিন্তু না, ওরকম কোনো ব্যাপার ছিল না। আমরা কোনোদিনই ওটা করিনি, আর এখনো বলছি কোনোদিনও করিনি ওটা। ঠিক আছে, আর তখন আমাদের ডিসিশন ছিল না যে বিয়ে করব। হ্যাঁ, আমাদের মধ্যে তখন তো ডিসিশন ছিল না। হ্যাঁ, আমাদের মধ্যে টান ছিল, এটা ঠিক কথা, ভালোবাসা ছিল, কিন্তু এই যে আমি বলেছিলাম আমার কাজ ছিল না, কোনো কিছু ছিল না, তাহলে আমরা কিভাবে ডিসিশন নেব? আমরা মেনে নিয়েছিলাম যে আমাদের কপালে আমাদের মানে বিয়েটা লেখা নেই, সেগুলো কিছু বলতাম না। কারণ হচ্ছে মনের মধ্যে তো দুঃখ আছে, যেহেতু আমরা দুজনকে ভালোবাসি, কিন্তু দুজনের একসাথে হতে পারবো না। ঠিক আছে, সেই দুঃখটা ছিল, কিন্তু তার মানে এটা ছিল না যে আমরা মানে বিয়েটা ভাঙিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, সেরকম কোনো বিষয় ছিল না, কারণ আমাদেরই ডিসিশন ছিল যে তুমি অন্য জায়গায় বিয়ে করে নেবে। ঠিক আছে, এই ডিসিশনটা আমরা নিজেরাই নিয়েছিলাম। ঠিক আছে, যেহেতু আমার কোনো কাজ বাজ ছিল না, আর আমি যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের মধ্যে যেহেতু আমাদের মানে আমি কিছু করতেও পারিনি, কিভাবে বিয়ে করবো? ঠিক আছে, দিয়ে ওই রকম বিয়ে ভাঙতে থাকে, আর আমার বাড়ির লোক ভাবে যে ও বিয়েটা ভাঙিয়ে দিচ্ছে। সেই কারণে মানে আমার বাড়ির লোক কি করে, আমার সাথে ঝামেলা করে, মানে আরো চাপ দিতে থাকে, বিয়ের জন্য চাপ দিতে থাকে, ঝামেলা হতে থাকে। মানে যতবার রিজেক্ট হয়, মানে কোনো কারণবশত, মানে একজনের বলি মানে কি কারণগুলো, একজন মানে আমি শুনেছি, আমি বলছি মানে কেমন অনেক টাকা পণ চেয়েছিল। হ্যাঁ, মানে একজন চেয়েছিল অনেক টাকা পণ চেয়েছিল, আর একটা বাড়ি থেকে এসেছিল, বলছে নাকি যে সকালবেলায় উঠেই চা করে দিতে হবে, ভোরবেলায় উঠেই। ঠিক আছে, আমাকে নাম টাম এইসব কোনো কিছু জিজ্ঞেস করছে না, ডাইরেক্ট আমাকে বলছে কি আমাদের বাড়িতে গেলে কিন্তু রান্না করতে হবে, এই করতে হবে না। আমার দাদা আমার কাছেই বসে আছে, যে আমার দাদা বলছে ওরা চাকর খুঁজতে এসছে, মেয়ে দেখতে এসছে না, চাকর খুঁজতে এসছে বাড়ি। ওই জন্যই আর কি ওটা ক্যান্সেল করে দিয়েছিল। হ্যাঁ, আর একটা ছিল মানে ওটা সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ছেলেরা প্রচন্ড পরিমাণে টক্সিক। মানে কি বলবো, সে প্রশ্ন করে আজে বাজে প্রশ্ন করে তারপর এর কথা কোনো রকম জানতে পেরেছিল, একে নিয়ে আমাকে কত রকম প্রশ্ন করতো, আমাকে শুধু মানে এর সাথে তুলনা করতো, ওর সাথে ঘুরতে যেতে, আমার সাথে কেন যাবে না, এইরকম ভাবে আমার সাথে সারা রাত কথা বলো, এই ওই নানা রকম ভাবে আমাকে মানে ইয়ে করতো। আর আমার যেহেতু মানে কতদিন চিনি যে ওকে আমার ভালো লাগবে বা ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা হবে, এইরকম ভাবে যাই হোক কোনো রকম ভাবে আমাদের ওই বিয়েগুলো ভেঙে গিয়েছিল। আর আমার বাড়ির লোক ভাবছিল যে আমি বিয়েতে রাজি নেই, আর আমি ওকে দিয়ে বিয়েগুলো ভাঙিয়ে দিচ্ছি।
দিয়ে আমার সাথে প্রচন্ড পরিমাণে ঝগড়া হতো। এই ঝগড়া চাপ মানে এসব আমি সামলাতে পারতাম না, বিশ্বাস কর। মানে আমি এতটা হয়ে গিয়েছিলাম, মানে আমার যদি কোনো জায়গাতে পছন্দ না হতো, মানে বিয়ের জন্য দেখতে এসেছে, আমার পছন্দ না থাকলেও আমি বলতাম, আমাকে প্রত্যেকবারই আমাকে আমার বাড়ির লোক জিজ্ঞেস করেছে যে হ্যাঁ রে পছন্দ আছে তো, বিয়েতে মত আছে তো, অন্য কোথাও মানে কোনো নেই তো। আমি মানে সে ভয়ে, ঝামেলার ভয়ে আমি বলতাম যে হ্যাঁ আমার পছন্দ আছে, তোমরা যেখানে দেখবে আমি সেখানে বিয়ে করবো আর কি। তো তারপরেও আরো যারা দেখতে আসে, হ্যাঁ ওই রকম ভাবে ক্যান্সেল হয়ে যায়, আবার ওই রকম ঝামেলা হয়, আমি ওকে সব বলতাম, মানে আমাদের মধ্যে কথা হতো। মানে মাঝে মাঝে কথা হতো, হ্যাঁ, মাঝে যখন মাঝে বাড়ি থেকে খুব কম। থাকতো না তখন কথা হতো, একদমই কম, মানে ওই 10 থেকে 15 মিনিট এরকম, একদমই কম, তাছাড়া কথা হতো না। এতটাও হবে এতটাও না হতো না হয়তো, হয়তো। সারাদিনে ওই 10 মিনিটই হবে হয়তো, ওই রকম এরকমই কথা হতো। এর থেকে বেশি এরকম হ্যাঁ, নিয়ে আমি ওকে বলতাম যে এরকম ব্যাপার, আমাকে বাড়ির লোক অনেক মানে অনেক ঝামেলা করছে এ নিয়ে, আমি আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে করে অনেক ওকে বলতাম, ওকে চাপ দিতাম আমি যে তারপর তুমি আমাকে একটা ব্যবস্থা করো। আমাকে একদিন বলছে যে তুমি আমাকে তাহলে একটা কাজ করো, আমি এখানে পারছি না, মানে সহ্য করতে পারছি না, তো তুমি আমাকে বিয়ে করো, নাহলে তুমি একটা কাজ করো, যেহেতু তোমার এখানে কোনো কাজ নেই, তুমি আমাকে বিয়ে করে অন্য কোথাও নিয়ে চলো বাইরে, হুম, আমরা তাহলে বাইরে চলে যাবো, বাইরে যেয়ে থাকবো। এটা আমাকে ও চাপ দিয়ে থাকে, এবারে যেহেতু নিতে পারছি না, কিন্তু আমার তো কিছু করার ছিল না। এবার ওকে তো আমি নাও বলতে পারি না, বা যেহেতু ওকে ভালোবাসি, আর ওকে যদি আমি বলি যে না আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাহলে তোর সাথে বেইমানি করা হতো, এটা তাই না? হুম। আমি সেই দিক থেকে আমি আর ও আমাকে যখন মানে- বলতো যে আমি বিয়ে করতে পারবো না বা কিছু, হ্যাঁ যদি বা ভেঙে পড়ে বলতো না, তখন মানে আমি তো একে চাপ সামলাচ্ছি, আমি ওই চাপটা ওকে দিতাম। হ্যাঁ, হুম। আমি বলতাম তাহলে ভালোবেসেছিলে কেন, এই মানে যেমনটা হয় আর কি, প্রত্যেকটা কাপলস এর মধ্যে যেরকম ঝগড়া হয় আর কি, আমাদের মধ্যেও ঝগড়া হতো। বলো তারপর। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি একটা জিনিস জানি, বলি আজকে, বলে দিই। কারণ যদি মেন কথা হচ্ছে ওই যারা দেখতে এসেছিল তারা যদি একটু বেশি যদি না করতো না, হ্যাঁ, তাহলে হয়তো বিয়ে হয়ে যেত, এটা সত্যি কথা। মানে ঠিক আছে? আমাদের বিয়েটা হতো। বিশেষ করে ওদের জন্যই, মানে বিয়ে ভাঙার পেছনে বিশেষ কারণ একমাত্র যারা দেখতে এসেছিল তাদেরই। হ্যাঁ, ঠিক আছে, ওদের যদি মানে এমন হতো যে না আমার মেয়ে পছন্দ, ঠিক আছে তাহলে তোমরা দিন ঠিক করো, বেশি পণ দেখবো না, বা বা যারা এমনি আদার্স যারা ছিল হ্যাঁ, তারা যদি কিছু একটু উল্টোপাল্টা না করতো, হ্যাঁ, তাহলে হয়তো বিয়ে হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ। এই ওদের একটু উল্টোপাল্টার জন্যই কিন্তু আজ আমরা একসাথে আছি। ঠিক আছে, আসলে মানে যত যাই করো না কেন, কপালে যেটা থাকবে সেটা সেটা হবে, হবে। কিছু কেউ চেঞ্জ করতে হ্যাঁ। পারবে না। আমরা যতই বলি যে বিয়ে হ্যাঁ। করবো না, আবার যতই বলি না আমি তোমাকেই বিয়ে করবো, হ্যাঁ, এটা কোনো দিনই সম্ভব না। ঠিক তবে আছে, তখন কি পরিস্থিতি গেছে, মানে আমি মুখে বলে সেগুলো প্রকাশ করতে পারবো না যে আমার কেমন কষ্ট হতো বা কেমন আমি সিচুয়েশন পার করেছি। হ্যাঁ, একমাত্র তো না, যাই হোক, এগুলো বলার কিছুই নেই, কারণ হ্যাঁ। এখন যারা মানে কাপলস আছো, ঠিক আছে, হ্যাঁ। তারা অবশ্যই জানবে যে এই হ্যাঁ, এগুলো সিচুয়েশন গুলোকে face এগুলো করেছো, যদি হ্যাঁ। ফেস করেছো, তাহলে অবশ্যই জানবে যে এগুলো সিচুয়েশন মানে মাথা কেমন ভাবে কাজ করে। ঠিক হ্যাঁ। আছে, তোমরা বুঝবে। ঠিক আছে, আমাদের এমন এক পর্যায়ে চলে এসেছিল যে আমাদের মানে কি বলবো, সে বলে না মরার ছাড়া কোনো রাস্তা নেই, সেরকম হ্যাঁ, অবস্থা সেই হয়ে রকম গেছিল। অবস্থা, ঠিক আছে, একদম। সেই রকম অবস্থা হয়ে গেছিল যে আমাদের মরার ছাড়া কোনো উপায় নেই আর। ঠিক আছে, হ্যাঁ। দুজনেই। ঠিক আছে, একটা কথা মনে পড়ে তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমার একটা বন্ধু বলেছিল আমাকে, ঠিক আছে, মানে কি বলে এসে কাটিগুরু বলেছিল। ঠিক আছে, কাটিগুরু বলেছিল যে তোদের কপালে অনেক দুঃখ আছে। ঠিক আছে, তাই বলেছিল, মানে বলেছিল আমাদের দুজন। দুজনকে নিয়ে বলেছিল যে তোদের কপালে অনেক দুঃখ আছে, তোদেরকে দেখবে একদিন গলায় ধরে নিতে। ঠিক আছে, তাই বলেছিল আমাকে, এইভাবে বলেছিল বন্ধু হয়ে। ঠিক আছে, বলছে তোদের কপালে অনেক দুঃখ আছে, তোদেরকে দেখবি দুজনকে একদিন গলায় ধরে নিতে হবে, তাই বলেছিল। আমি যেহেতু আমরা ভালোবাসি, সেই জন্য আমি ওর মুখে মুখে একটা কথা বলেছিলাম যে দেখ শোন, কষ্ট সবার মধ্যে আছে, চাপ সবার মধ্যে আছে। ঠিক আছে, আমরা যেহেতু দুজনকে ভালোবাসি, আমাদেরকে যদি মরতে হয় বিনা কারণে আমরা মরতে চাই না। ঠিক আছে, আমি যদি এমন সিচুয়েশন আছে যে আমাকে মরতে হবে, তার থেকে আমি কি বেছে নেবো জানিস? আমি বেছে নেবো যে আমি ওকে বিয়ে করে নেবো, এখান থেকে পালিয়ে যাবো। ঠিক আছে, আমি এটা সিরিয়াসলি বলছি। আমি এটা বলেছিলাম যে আমি পালিয়ে যাবো, ওকে বিয়ে করে নেবো, তাও আমি মরবো না। মরবো কিসের জন্য ভাই? দুজনকে ভালোবাসি, এমন কোনো ভুল করিনি। ঠিক আছে, হতেই পারে এইগুলো, ঠিক এখনকার যুগে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা দেখবে এখনকার যুগে যদি কেউ ভাবো যে জাতপাতে ভেদাভেদ নিয়ে বসে আছে কেউ, ভাই বিশ্বাস করো, ঠিক আছে, জাতপাতে ভেদাভেদটি তখনই তোমরা বেশিরভাগই মানুষ দেখবে যখন দেখাশোনা করে বিয়ে করবে। ঠিক আছে, লাভ ম্যারেজে এমনি তুমি বাইরে কোথাও যাচ্ছ না যাচ্ছ, ঠিক আছে, তখন তুমি কাউকে জিজ্ঞেস করছো ভাই কারোর সাথে বন্ধুত্ব করার সময় যে এটা তোমার ভাই তোমার জাত কিসের, জিজ্ঞেস করছো না।
ভাই কোনো রাস্তাতে যাচ্ছ, কোনো মেয়েকে দেখছো, তোমার পছন্দ হয়ে যাচ্ছে, কোনো ছেলেকে দেখছো, তোমার পছন্দ হয়ে যাচ্ছে, পছন্দ করার আগে তুমি এটা বলছো যে তোমার জাত কি আছে, জিজ্ঞেস করছো না, ঠিক আছে? তাহলে বেশি জাতপাতের নিয়ে বেশি মাথা ঘামানো বন্ধ করে দাও সবাই, ঠিক আছে? তো আস্তে আস্তে যেহেতু মানে বাড়ির ঝামেলা বাড়তে থাকে, ঠিক আছে, ওই জন্য আমাকে চাপ দিতে থাকে যে তুমি আমাকে বিয়ে করো, ঠিক আছে? শেষমেশ আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালাম যে আমরা লাস্ট ডিসিশন নিলাম যে চলো তাহলে আমরা পালিয়ে যাই, তাই না? আমরা বিয়ে করিনি, আমরা পালিয়ে বাইরে ঘরে থাকবো না, মানে বাইরে কোথাও থাকবো, হ্যাঁ, কাজ আর এইসব কিছু ভেবে আর কি যাওয়া, বাইরে এবারে যাবো। যেহেতু আমরা বাইরে যাবো, আস্তে আস্তে আমরা চেষ্টা করলাম একটা কাজ জোগাড় করতে, ঠিক আছে? অনেক বন্ধুদেরকে ফোন করলাম যে ভাই আমাদেরকে একটা কাজ জোগাড় করে দে, আমার একটা, বিশ্বাস করো সেই টাইমে সত্যি কথা বলছি, একটা কথা বলি, যারা বলে যে বন্ধু, ভাই এই বন্ধু বান্ধবী কেউ আপন নয়, একদম স্পষ্ট কথা সোজাভাবে বলছি। কিছু কিছু আছে মানুষ সাথ দেয়, ঠিক আছে, কিছু কিছু বন্ধু আছে, কিন্তু যেমন এর বান্ধবী আছে সাথ দিয়েছে, একদম আমার বোন হচ্ছে সম্পর্কে বলেই যেহেতু, ঠিক আছে, এই বন্ধু কেউ আপন নয়, ঠিক আছে? আমার যখন দরকার ছিল ভাই আমার একটা কাজ জোগাড় করে দে, ভাই বিশ্বাস করো কেউ আমার সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি। 1000বার বলেছিলাম ভাই আমার একটা কাজের দরকার আছে, আমাকে একটা কাজ জোগাড় করে দে, ভাই আমার একটা কাজের দরকার আছে, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি, ঠিক আছে? যেহেতু এর বান্ধবী, কিন্তু আমি ওই বন্ধু বান্ধবের দিক থেকে আমি লাকি, সত্যি বলছি। ঠিক আছে, মানে সবার দিকটা সবাই খারাপ হয় না তো, ঠিক আছে, সবাই খারাপ হয় না, ঠিক আছে, সবাই যে খারাপ হয় তা না, সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না। আমার দিক থেকে খারাপ মানে খারাপ, ঠিক আছে, আমি তো সবার দিক থেকে ভালো বলছি না, তবে আমি এতটুকুই বলবো যে বন্ধুদের দিক থেকে, মানে শুধু বন্ধুর দিক থেকে নেই, আমিও তোমাদেরকে বলবো, পরে শেয়ার করবো, মানে বন্ধুর বিষয়টা, ঠিক আছে, আমরা পরে শেয়ার করবো। তাই আমি বলবো যে না, মানে সবসময় সব জায়গায় সবকিছু বিশ্বাস করে মানে তাদের উপর ছেড়ে দিও না, ঠিক আছে? যেমন তুমি যদি মানে কথা মানে বলছি যে তুমি যদি ভাবো যে আমার বন্ধু এখানে আছে তো আমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, তো আমি চলে যাই, ভুল করে কোনোদিন যেও না, ঠিক আছে? কারণ কথা মানে বলছি, একটা সাপোজ আমি একটা বন্ধুকে বলেছিলাম যে আমার ভাইয়ের কাজের দরকার, আমাকে বললো ঠিক আছে তাহলে তুই অপেক্ষা কর, আমাকে 10 দিন টাইম দিল, ঠিক আছে? আমি 10 দিন টাইম দেখলাম, তারপর বলছে ভাই এখন তো কাজ হবে না, আমাকে আবার 15 দিন টাইম দিল, আমাকে বললো যে একটা ফাঁকা আছে, ঠিক আছে, তোকে ঢুকিয়ে দিতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাহলে খুব তো ভালো হয়, আমি তো খুব ভালো হলো যে ফাঁকা আছে বলছে, 15 দিন পর বলছে ভাই তাহলে তোকে আমি 20 দিন পর আমি জানাচ্ছি, তোকে জানিয়ে সুপারভাইজারকে জানিয়ে তাও তোকে বলছি। ঠিক আছে তাই কর। আর 15 দিন যখন হলো, আর 5 দিন আমি দেখিনি, আবার 20 দিন পর বলছে ভাই কিছুদিন ওয়েট করতে হবে। বিশ্বাস করো এইভাবে 1.5 মাস আমাকে ওয়েট করে রয়েছে। আর মানে ওকে যত টাইম দিচ্ছে ও আমাকে টাইম দিচ্ছে, আমার আরো রাগ লাগছে, আমি ভাবছি ও বাহানা বানাচ্ছে। আসলে সেটা ছিল না, আসলে ছিল যে আমার কাজ যদি কাজ না জোগাড় হয় তাহলে আমি একে নিয়ে যাবোই বা কোথায়, ঠিক আছে, সেটাই সবথেকে বড় অসুবিধা ছিল, ঠিক আছে? এইভাবে যেহেতু আমরা পালিয়ে যাবো, ঠিক আছে, আস্তে আস্তে মানে তখন বললাম তাহলে ঠিক আছে, তাহলে তোমার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও, ডকুমেন্টস আর আমার কিছু জামা কাপড়, ঠিক আছে, আস্তে আস্তে মানে যাই হোক ও বলছে দিয়ে রাখো, এবার যখন আমাদের ঠিক হবে তখন নিয়ে পড়বো, যদি আমরা চলে যাই মানে যে সময় তখন দরকার লাগবে এগুলো, আমি তাই বললাম, ঠিক আছে, বেশ ঠিক আছে। সমস্ত কিছু যে ডকুমেন্টস গুলো আছে, যে জামা কাপড় আছে, কিছু আমাকে দিয়ে পাঠালো, কিছু মানে হাতের পাঁচ এক কথায়, ঠিক আছে, দিয়ে পাঠালো, যেগুলো আমাদের দরকার মানে দৈনন্দিন জীবনে, ঠিক আছে। কিন্তু আমি একটা ভুল কি করেছি, আমি ভেবেছি মানে আমার মানে বিয়ের জন্য আর কি যে গয়নাগুলো করেছিল সেইগুলো আমি কি করেছি আমাদের কাজে লাগবে বলে আমি সরিয়ে রেখেছিলাম, যে আমি যখন বেরোবো আমি আমার সাথেই নিয়ে যাব, কারণ এখন খুঁজলে তো মানে মুশকিলে পড়ে যাব। দিয়ে আমি রেখেছি লুকিয়ে, মানে ভালো জায়গাতেই রেখেছিলাম সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ তখন আমি তো কোনো কাজ ছিল না, এবার আমরা জানিও না যে বাইরে গিয়ে কাজ করবো, কত টাকা বেতন পাবো, বা কোথায় কি ভালো কাজ হচ্ছে, সেফটির জন্য রেখেছি, ঠিক আছে। নিয়ে কি হয়েছে আমার বাড়িতে মানে মা হোক বা কেউ হোক ওটা দেখে ফেলেছে বা সরিয়ে ফেলেছে, কিন্তু আমাকে কিছু বলেনি, হ্যাঁ আমাকে বুঝতেও দেয়নি, কিন্তু ওরা বুঝতে পেরে গেছে যে আমি এবার চলে যাব। হ্যাঁ, তো একদিন আমি ঘুমাতে দেখছি মানে বাবা মা আমার কাছে এসে, মানে তখন আমার ফোনও নেই, মানে প্রায় দিন আমি কান্নাকাটি করতাম, হ্যাঁ, তারপর ঝামেলা হতো, সেই নিয়েও তো অনেক কষ্ট পেয়েছি। এবার বাবা মাও মানে কষ্ট আমাদের সাথে ঝামেলা করে ওরা যে খুশি থাকে তা তো থাকে না। দিয়ে ওরা কি করছে, একদিন এসে আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছে। তাই ব্যাপার, পরিবারের মানে কারো কিছু হলে বা কেউ কিছু সিচুয়েশন ফেস করলে পরে স্বাভাবিক ব্যাপার, সবারই একটু অশান্তি, রাতে কান্নাকাটি করছে, আমি তখন মানে বুঝতে পারলাম যে কান্নাকাটি করছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে, দিয়ে আমিও কাঁদতে লেগে গেছি ওদের সাথে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওরা কেন কান্নাকাটি করছে।
দিয়ে ওইরকম তারপর থেকে তো আমাকে মানে খুবই চোখে চোখে রাখছে, হ্যাঁ। মানে কোথাও তো আমার তো- বেরোনো বন্ধ হয়েই গেছে। এইভাবে একদিন কি হয়, হ্যাঁ। প্রিয়ার একটা ডকুমেন্টস মানে আমার হচ্ছে বাবা আধার চায়। কার্ড, ঠিক আছে, যেটা ও চাই আর যেটা আমার কাছে আছে, ডকুমেন্টস গুলো সমস্ত আমার কিছু। বাবা বলছে বেটা তো এই কি একটা কাজে লাগবে বলছিল, বলছে আধার কার্ডটা আর ভোটার কার্ডটা একটু দিবি তো, কালকে দরকার আছে। আমাকে বলছে ফোন করে যে আমাকে আধার কার্ডটা দিয়ে যাও, ঠিক আছে। হ্যাঁ। আমি হঠাৎ করে আধার কার্ড নিয়ে কি করবে, তাই বলছে আমাকে দিয়ে যাও, আমার দরকার আছে, বাবা খুঁজছে, তাড়াতাড়ি হ্যাঁ। দিয়ে যাও, ইমার্জেন্সি হ্যাঁ। দেবে। আমি বললাম, ঠিক আছে, ইমার্জেন্সি দরকার আছে, তাহলে আমি যাই, তুমি গলিতে এসো, হুম, মানে একটা গলি আছে, হ্যাঁ। ঠিক আছে, ওই গলিতে ওই এসো। আমাদের পাড়ার কাছে। হ্যাঁ। বেশ, আমি দিতে গেছি ডকুমেন্টস গুলো। এবারে শুধু কি বলতো, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করি, কারণ সেই জায়গাতে অনেক লোক আসা আসা যাওয়া যাওয়া করে। করে, ঠিক আছে। এবার আমি শুধু যাবো যে আর ও মানে একা দিয়ে দাঁড়িয়ে নেই। দিয়ে হ্যাঁ। চলে যাবো, ঠিক আছে, দিয়ে চলে যাবো, জাস্ট দিয়ে চলে যাবো। ব্যাস, আমি দিয়ে চলে যাচ্ছি, সেই সময় ওর একটা মানে মানে আমাকে দেয় মুখ বলা দাদা, ওই ঠিক পাড়ার আছে, দাদা। পাড়ার দাদা। তো ও মানে দেখে এমন করছে, মানে সে কুকুর ছাগলের মতো করে হ্যাঁ, আমাকে মানে টেনে আমি নিচ্ছে। এই, হয়তো এখানে কি করছিস, চল ঘর চল, এরকম করছে মানে এমন করছে, মানে যেন কি না দেখে ফেলেছে। কি না দেখে ফেলেছে, হ্যাঁ। বুঝতে পারলে, এরকম ব্যাপার নিয়ে এরকম করতে আবার করতে হলো হ্যাঁ, এবার নিয়ে আমি গেল। চলেও গেলাম। হ্যাঁ, আমাকে ওখান থেকে ওইভাবে নিয়ে গেল, আমি চলেও গেলাম। হ্যাঁ। ও চলে গেছে, আমি ডকুমেন্টস নিতে পাইনি ওর থেকে, ওর সাথে একটা মানে কথাও বলিনি, ওদিকে তাকাইও নি। হ্যাঁ, ওইভাবে চলে গেছি। যাওয়ার পর আমার মাকে গিয়ে বলেছে যে ওদের পাড়ার নাম করছে, বলছে ওই পাড়া থেকে একটা ছেলে এসেছিল, ওর সাথে পিয়া গল্প করছিল। ব্যাস, মা আবার আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ, যে কি করছিলিস, কি করতে গিয়েছিলিস, হ্যাঁ, মারা যেমন হয় আর কি। হ্যাঁ। ব্যাস, আমি মানে এবার আমি ওকে বলছি যে আমি আর পাচ্ছি না। হ্যাঁ, এবার বাবা দাদা আসবে, আরো ঝামেলা বড় হবে। হ্যাঁ, এবার বাবা দাদা আসবে, আরো ঝামেলা বাড়বে, আমি আর নিতে পারবো না। তো তুমি কি করবে বলো, আজকেই কি আমাকে নিয়ে যাবে, বিয়ে করবে? এইভাবে আমি ওকে ওয়ার্নিং দিই, লাস্ট ওয়ার্নিং। হ্যাঁ। হয় তুমি আজকে বিয়ে করো, নয়তো আমি মরে যাচ্ছি, আর নয়তো তোমার মুখ আর আমি দেখবো না। হ্যাঁ, আমার অন্য কারোর সাথে বিয়ে হবে, যা হবে হোক। হ্যাঁ, আমার জীবনে যা আছে তাই হবে, এরকম সিচুয়েশনটা এমন এমন এসেছে, এসেছে। ঠিক আছে। হ্যাঁ। এবার ও যদি আমাকে বলে যে আমাকে বিয়ে করো, না হলে আমি মরে যাব, হ্যাঁ। তাহলে বলো এবার আমার কি করা উচিত, ঠিক আছে। যাকে আমি ভালোবাসি তাই দেখতে পারবো যে এখন যন্ত্রণা সহ্য করতে পারবো না। তো সেই জন্য আমি বাড়িতে যাই, সেই রাস্তা মানে সেই সোজা সাইকেল নিয়ে, ঠিক আছে, সোজা নিয়ে বাড়িতে যাই, কথা বলতে বলতে যাই, যেরকম ব্যাপার, ঠিক আছে। বাড়িতে গিয়ে সোজা আমি বাড়িতে বলি যে মা এরকম ব্যাপার, তো আমি প্রিয়াকে বিয়ে করব, কান্নাকাটি করি যে আমাকে প্রিয়ার সাথে বিয়ে দিয়ে দাও, না হলে আমিও দেখবো একদিন মরে গেছি, ঠিক আছে। এবারে তারাও কি করবে যে ঠিক আছে তাহলে তুই নিয়ে চলে আয়, যা হবে, ঠিক আছে। সে বললে আমার মনে একটু সাহস জোগালো যে ঠিক আছে, যখন পরিবার থেকে যখন বলছে, মানে সাথ দিচ্ছে, আমার খুব ভালো কথা। ব্যাস, আমি তখন প্রিয়াকে ফোন করলাম যে প্রিয়া তুমি চলে এসো আমাদের বাড়ি, আমার ওর মা বাবাকে হ্যাঁ। বললাম, ঠিক আছে, তো চলে এসো। হ্যাঁ, তখন আমাকে দাঁড়াও আমি বলি, তখন আমাকে মানে ও ফোন করলো, নিয়ে ওর ফোনটা করে এবার ওর মাকে দিল ফোনটা। ওর মা, ওর বাড়ি থেকে সবাই বলছে তুই চলাই। হ্যাঁ, হুম, তারপর আমরা দেখে নেবো। হুম, ব্যাস, ব্যাস, আমি এই একটু জন্য- সাহস পেলাম যে যাই হোক ওই আছে। দিয়ে সরস্বতী পুজোর একদিন পরই ছিল সেটা, মানে তখন পুজো চলছে অলরেডি, আমাদের মেলা চলছে হাতে করে তখন। দিয়ে মানে সরস্বতী পুজোর সময় আমাদের এই জন্য মনে থাকে, ঠিক আছে, আমাদের বিবাহ বার্ষিকীটা, কারণ হচ্ছে 28শে জানুয়ারি আমাদের কেন মনে থাকে, কারণ তখন সরস্বতী পুজো চলছিল, ঠিক আছে। সেই জন্য খুব ভালো সময় ছিল তখন, একদম ফার্স্ট ক্লাস। তো আমি ওকে ফোন করে বলে দিয়ে তুমি তাহলে চলে এসো, ঠিক আছে। বাস, ওর মা যখনই ছিল না, বাইরে গিয়েছিল, তাই না। মা ওই দোকান না কোথায় গেল, হ্যাঁ। একটু চোখের আড়াল হয়েছে, আর আমি আচ্ছা, ছুটে ছুটে পালিয়ে চলে এসেছি। আর এসে পরে আমি ভাবছি রাস্তায় রাস্তায় গেলে হবে না, কারণ আমার পিছু পিছু আসতে পারে। আমি কি করেছি, মাঠে মাঠে দৌড়েছি, ও কিন্তু কলে আছে, ফোনে আছে। দিয়ে ওর সাথে কথা বলতে বলতেই দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে ও মাঝ মাঠে এসেছে আমাকে নিতে, কারণ আমি তো ওদের বাড়ি টাড়ি কিছু জানি না। মাঝ মাঠে এবার আমি তাকে নিয়ে আসি, হ্যাঁ। নিয়ে এসে বাড়িতে নিয়ে আসি, ঠিক আছে। বাড়িতে নিয়ে আসার পর প্রথমে বাড়িতে ছিলাম কিছুক্ষণ, বাড়িতে এবারে কাকারা তো ছিল, এবার কাকাদের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝট হয়, ঠিক আছে, যে কাকারা চেঁচায়, বকাবকি করে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো বকাবকি করে, এবারে ঠাকুমা কি বলতো, আমাকে ছোট থেকে যেহেতু মানুষ করেছে খুলে পেটে করে, ঠাকুমা এগুলো নিতে পারে না, ঠিক আছে, খুব মানে কষ্ট পায় যখনই এই আমাকে চিচাচিচি বকাবকি করে, ঠিক আছে। ঠাকুমা কি করলো, বললো বাদ দে, চল বিয়ে দিয়ে দিতে যায়, তাই বললো। ওই একটা সব থেকে মানে ভালো কাজ করেছিল বলে হয়তো আজকে আমরা সাথে আছি, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে ঠাকুমা আমাদেরকে একটা মন্দিরে নিয়ে যায়,
মন্দিরে নিয়ে যাওয়ার পর আমাদেরকে মানে দিয়ে দিলে, মানে স্মৃতিতে সিঁদুর দিয়ে দেয়, ঠিক আছে। মন্দিরে যেয়ে মানে কালী মায়ের মন্দিরে গিয়ে আমাদের দুজন, আমিও স্মৃতিতে সিঁদুর দিয়ে দিই, ঠিক আছে। বাস ওই আমাদের বিয়ে। এবার বিয়ের পর আমরা বাড়িতে থাকি, ঠিক আছে। তারপর একটু পর মানে যখন ওদের বাড়ি থেকে মানে জেনে যায় যে হ্যাঁ প্রিয়া পালিয়ে গেছে, ঠিক আছে, তখন ওদের বাড়ি থেকে তো সবাই আসে। হ্যাঁ, প্রথমে আমার বাবা আসে, সবার প্রথমে আমার বাবা আসে। আর সেদিন প্রথম আমি আমার বাবার মানে সেদিন প্রথম মানে বাবার আমার সামনে এসে বসলো। বসার পর বাবা চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছে। হ্যাঁ, আমি বুঝলাম যে আমি অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি। দেখ প্রত্যেকটা বাবা মাই, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে কষ্ট করে মানুষ করে, ঠিক আছে। এবার যেহেতু আমরা তাদের মানে কথার বাইরে গিয়েছি, ঠিক আছে, তো তারা তো একটু দুঃখ কষ্ট পাবেই, আমরাও জানি। আমি সেগুলো আমরা এখনো পর্যন্ত কিছু মনে করি না, এখনো পর্যন্ত কিছু মনে করি না। কিন্তু আমরা জানি তাদের বাইরে তাদের কথার খেলাপে গেছি আমরা, ঠিক আছে। বলো তারপর দেখো ওটা কান্দার কিছু নেই। মেন কথা হচ্ছে যে ওটা আমাদের চলে গেছে আমাদের লাইফে, ঠিক আছে। আজ ওটা হয়েছে বলে আজ আমরা একসাথে আছি, তো আমরা ওই জন্যই বিশেষ করে চোখে জল না আসাই, ঠিক আছে। দিয়ে বলি আগে কথা বলি, আটকে যাচ্ছি। তো প্রথমবার মানে আমি দেখলাম যে আমার জন্য আর কি বাবা কষ্ট পেলো, আমার জন্য এত কান্নাকাটি বাবা। হ্যাঁ, তো কান্নাকাটি করলো বাবা। শুধু আমাকে গিয়ে একটা কথা বলছে, আমার চোখে চোখ রেখে, আমি কিন্তু পাচ্ছি না চোখে চোখ রাখতে, বাবা আমার চোখে চোখ রেখে বলছে, তোকে কি আমি জোর করে বিয়ে দিচ্ছিলাম? তোকে কি আমি জিজ্ঞেস করিনি যে তোর বিয়েতে মত আছে কিনা, পছন্দ আছে কিনা? আমার মুখে কোনো উত্তর নেই। বলছে বল। আমি বললাম না, জিজ্ঞেস করেছিলে, ব্যাস এইটুকুই। নিয়ে বাবা আর কোনো কথা বললো না। কারণ আমি বলি মানে আমার বাবার কে না মানাটাই এক দিক থেকে স্বাভাবিক। হ্যাঁ, যেহেতু কাজ বাজ নেই, হ্যাঁ, ঘর নেই, সেগুলো ধরো আমরাও জানি, আমরা নিজেই একটা মা বাবা কি চাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্বাভাবিক ব্যাপার, সবাই চাবে। যদি আমার মেয়ে হতো, আমার বোন হতো, আমি কি চাইতাম? একটা জিনিস চাইতাম যে ছেলে কাজ করুক, তাদের বাড়ি আছে, ঠিক আছে, ইনকাম আছে, স্বাভাবিক ব্যাপার, আমি সেগুলো চাইতাম। তো সেই দিক থেকে তো আমি তাদেরকে কোনো দোষ দিই না, আমিও জানি, ঠিক আছে। সবারই মানে মনের মধ্যে যে কি যায় সেটা মানে আমরা দেখো, আমরা যে কষ্টগুলো অনুভব করছি সেগুলো দিয়ে জানি, ঠিক আছে। তো তারা তো মা বাবা, ঠিক আছে, তারা তো জানে যে কষ্ট কি জিনিস। মানে একটা ছেলেকে বাচ্চা থেকে ছোট থেকে মানুষ করে এত বড় করা, তারপর হঠাৎ করে সেই ছেলে মেয়ে যখন তাদেরকে এইরকম প্রতিদান দেয়, স্বাভাবিক ব্যাপার। আমি কোনোদিন এটা নিয়ে কোনোদিন আমি এটা বলি না যে তারা ভুল, তারা 100% ঠিক, 100% ঠিক। বেশ, বাবা গেল, তারপর আমার দাদা এলো। দাদা মানে আরো দাদার সাথে কয়েকজন এলো, আরো দাদা। হ্যাঁ, তো দাদা এসে অনেক চেঁচা, মানে ও তো বরাবরই অনেক রাগ বেশি, আমাকে বকছে। হ্যাঁ, আমাকে ওকেও, দুজনকেই বকছে। দিয়ে তারপরে কি হলো, মানে আমাদেরকে টানাটানি শুরু হলো, নিয়ে যাওয়ার জন্য আমাকে। আমি তখন ওকে এইভাবে করে ওকে চিপে ধরেছি, ও আমাকে চিপে ধরেছে, আর ও এমন ভাবে ধরেছে আমার এগুলো মানে কেটে গেছে একবারে। আমি কোনো মতেই ছাড়ছি না, তো বলি পুরো কথাটা। ব্যাস এরকম করে ধরে আছি। এবার আমাকে টানছে আমার বাড়ির থেকে যারা এসেছে তারা, আর ওকে টানছে ওর বাড়ির লোক। হ্যাঁ, এরকম করে টানাটানি করতে করতে কতক্ষণ ধরে থাকবো। এবার পেছন থেকে মানে একজন কেউ এসে, মানে আমার হাত তো যতক্ষণ এরকম ছিল ততক্ষণ ছাড়াতে পারছিল না, কিন্তু পেছন থেকে কে এসে এগুলো আমার নুচে এরকম করে ছাড়িয়ে দিল পেছন থেকে। বেশ ছাড়িয়ে দিল, তখন আমি ছেড়ে ফেললাম ওকে। এদিকে ধরতে যেয়ে ওর কাটা গেছে, একদম পুরো কেটে গেছে গলাতে। আরে তারপর আমাকে ধরে রেখে দিয়েছিল, ঠিক আছে। বাজার থেকে ওকেও ধরে রেখেছে, মানে বাজার থেকে একটা দাদা গিয়েছিল, সেও আমাকে ধরে রেখে দিয়েছিল, ঠিক আছে। তারপর ওকে নিয়ে চলে যাই বাইরে। আমাকে নিয়ে চলে যায় বলতে আমি গলায় মানে একটা ঘরের বাইরে, হ্যাঁ, আমি গলার মধ্যে একটা চাদর দিয়ে থাকি, মানে চাদরটা পরে এসেছিলাম, সেই চাদরটাই তখন যেহেতু ঠান্ডা পড়ছিল না, যে এই গলার মধ্যে নিয়েছিলাম, সেই গলার মধ্যে চাদরটা এইভাবে করে ধরে দাদা নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, নিয়ে যাচ্ছে, নিয়ে আমি তো সে অনেক কান্নাকাটি করছি। হ্যাঁ,
আমি থাকতে পারবো না, এই না ওই না, হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও করছি আমি, মানে এইরকম ভাব করছি আমি। নিয়ে কান্নাকাটি করতে করতে দাদা বলছে এইরকম করে তো ওকে নিয়ে যাওয়া হবে না। নিয়ে বাবাকে ফোন করেছে, বাবাকে ফোন করে বলছে কি যে তুমি টোটো নিয়ে এসো, ওকে এইভাবে বাইকে নিয়ে যাওয়া যাবে না। ওরা যেহেতু বাইকে এসেছে, বলছে বাইকে নিয়ে যাওয়া যাবে না, টোটো নিয়ে এসো। টোটো নিয়ে এসো। এই বলতে বলতে মানে ও চাদরটা, এই আমার গলার চাদরটা ছেড়ে ফেলেছে, কথা বলতে বলতে ছেড়ে ফেলেছে। আমি তখন ছুটে ওর কাছে গেছি, নিয়ে ওই দুবরাজপুর থেকে যে দাদাটা ওকে ধরেছিল, ওই দাদাটাকে একবার আমি শুধু বললাম দাদা প্লিজ, কারণ ওই দাদাটাও লাভ ম্যারেজ করেছিল। হ্যাঁ, তো ওই দাদাটা কি করলো, ওই একবার বলাতেই ওর হাতটা ছেড়ে দিল, আর ও আমাকে নিয়ে কোথায় অলিতে গলিতে গেল। এবার তুমি বলো। সেই সময় মানে বাজার দেওয়া ছিল, লোহার বেড়া দেওয়া ছিল, ঠিক আছে, পাঁচিল দিয়ে ব্রেক মারা ছিল, মানে এতটাই পরিমাণে সেই টাইমটাতে ক্ষমতা মানুষের যে ও, সেই ওগুলোকে বেড়াটাকে ছাড়িয়ে। টেনে ছাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর ছাড়িয়ে দিয়ে মানে গলি গলি করে, মানে আমাদের গ্রাম সাইড করে একটা, মানে আমার সম্পর্কে জেঠা কাকা হচ্ছে, তাদের বাড়িতে মানে চলে যায়, ঢুকে যায়, ঠিক আছে, তাদের বাড়িতে ঢুকে যায়। এবারে আমাদেরকে সবাই খোঁজাখুঁজি করছে, মানে যে কোথায় গেল। এবার কিছুজন বলছে ওরা বাইরে পালিয়ে গেছে, ঠিক আছে, মানে চলে গেছে। আর কিছুজন খোঁজাখুঁজি করছে। এবার যেহেতু মানে আমাদেরকে দেখতে পাচ্ছে না, তাই ভাবছে তাহলে হয়তো ওরা পালিয়ে গেছে এইদিকে হয়ে, বাইরের দিকে চলে গেছে কোথাও, ঠিক আছে, গাড়ি করে। ঠিক আছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি হলো, তারাও খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পর তারা বাড়ি চলে গেল। তারপর আবার বিকেলে আমার দাদু মামারা আসে, পরদিন তারাও আসে, রাগ দেখায়। পরদিন আসে ওরা। হ্যাঁ, যেমন সেদিন কিছু হয়নি, হ্যাঁ। তবে হ্যাঁ তারপরে আমরা বাড়ি যাই, সেই ব্যাপার। যেমন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমাদের সব রীতি রেওয়াজ যেগুলো থাকে না, শাখা পলা যেগুলো ওই পড়ানো, শাখা পলা পরানো, তারপর শাড়ি পরানো হলো, হ্যাঁ, এগুলো আমাকে পড়ানো হলো সমস্ত কিছু, হ্যাঁ। ঠিক আছে। বাস তখন থেকে আমাদের বিবাহ জীবন মানে শুরু হয়, ঠিক আছে। হ্যাঁ। বাস তারা বাড়িতে, মানে ওদের বাড়িতে আর কিছু বলে না, আসে না, ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে তারা হয়তো আবার আসবে, কিন্তু না, এরকম কিছু নেই। হ্যাঁ, মানে আসে কেউ নাই। যদি দরজা ঠক ঠক করতো করতো, না, তাহলে ভাবতাম ভাবতাম কি যে যে আমাদের বাড়ি আবার থেকে তাহলে আমাকে নিতে নিতে এসছে, আমি ওকে এইভাবে চিপে ধরতাম। দিয়ে- সিচুয়েশন এমন গেছে, ঠিক আছে। হ্যাঁ, এক মাস, সিরিয়াসলি বলছি, একটা ভয় কথা বলি, ছিল। একটা মাস আমরা কিন্তু বাড়ি থেকে এক পাও নড়িনি, ঠিক আছে। একটা মাস বাড়িতে ছিলাম, একটা মাস দুজনেই, হুম, মানে না আমি বেরাতাম না ও তো কোথাও যেতই না, হুম। ঠিক আছে? এক মাস বাড়িতে ছিলাম। তো এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। তো আমাদের লাভ স্টোরি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাই না? তো চলো টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, সেটা করে দিই, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আজকের পর থেকে আমরা ফেসবুকে আর মানে ডেলি ব্লগ আপলোড করব না, ঠিক আছে। এবার থেকে ফেসবুকে শুধু মিনি ব্লগে আপলোড করবো। আর যারা ডেলি ব্লগ দেখতে পছন্দ করো তারা আমাদেরকে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি ডেলি ব্লগগুলো ইউটিউবেই দেবো, ঠিক আছে, ফেসবুকে দেবো না। কারণটাও বলে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ এক একটা ভিডিওতে আমাদের মোটামুটি 15 GB 16 GB, মানে বড় ভিডিও এগুলোতে, কোনোটাতে 20 GB এরকম নেট লাগছে, ঠিক আছে। তো মানে ইউটিউবে ফেসবুকে আপলোড করার মতন আমাদের সেই স্পিড, হাই স্পিড নেট নেই, ঠিক আছে। তার জন্য আমাদের ওয়াইফাই দরকার, ঠিক আছে, যেটা আমাদের নেই আমাদের কাছে এখন। তো সম্ভব হচ্ছে না, কারণ একটা ভিডিও আপলোড করতে একদিন লেগে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য সেটা আর করবো না। এবার থেকে ফেসবুকে আমরা মিনি ব্লগ যেমন দিতাম সেরকম মিনি ব্লগ দেবো, আর আমাদের ডেলি ব্লগ আমরা ইউটিউবে আপলোড করবো। তো যাও ইউটিউবে একটু সাপোর্ট করো তোমরা, ইউটিউবে যে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।